আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ক্লাস শুরু করেছি বেচ 4 ক্লাস 2। তো যারা পেজ থেকে জয়েন করতেছেন আপনারা শেয়ার করে দিবেন একটু। আমি একটু গ্রুপে শেয়ার করে দিই। আচ্ছা, আমরা গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা ফ্রি আছেন জয়েন করে ফেলেন এবং যারা ফ্রি নাই তারা পরে দেখবে, সমস্যা নাই। আমরা শুরু করে দিব। যদি কেউ জয়েন করে থাকেন আমাকে একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা। কথাটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমি দেখতে পাচ্ছি দু একজন জয়েন করতেছেন। যারা জয়েন করেছেন একটু বলবেন যে কথা ক্লিয়ার আছে কিনা, তাইলে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, ধন্যবাদ। একজন বলতেছে যে ক্লিয়ার, ধন্যবাদ। তাইলে আমরা এবার বেজ 4 এর ফোল্ডারে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম। ঠিক একইভাবে আমি একটু রিভিশন দিয়ে গত ক্লাসের কাজগুলো একটু রিভিশন দিয়ে আমি শর্ট করে কথাগুলো বলে একটা ফাইল ক্রিয়েট করব। এভাবে আমরা রাইট বাটন ক্লিক করব। যে কোনো জায়গায় আমরা রাইট বাটনটা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন পাবো। সেটাতে আমরা ফাইলের নামটা দিব। আমাদের আজকে হচ্ছে ক্লাস 2। ক্লাস 2টা লিখবো। এরপরে ডট, ডটের পরে টিএক্সটিটা কেটে আমরা এইচটিএমএল করে দিব। তো গ্রুপে আসলে আমাকে কেউ প্রবলেমের কথা জানায় নাই। আশা করি হয়তো কেউ প্রবলেমে পড়েন নাই। যে এই ডট এইচটিএমএল নিয়ে আশা করি কেউ প্রবলেমে পড়েন নাই। যদি কেউ পড়ে থাকেন গ্রুপে একটু জানাবেন। এটা ভিউতে গিয়ে আপনি ফাইল নেম এক্সটেনশনে এখানে ক্লিক করে এটা আনতে পারবেন এক্সটেনশনটা, অথবা এটা আবার হাইড করতে পারবেন। ঠিক আছে, তবে এটা আমাদের লাগবে। এটা ওপেন থাকা অবস্থায়, এটা হাইড থাকলে আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলেছিলাম, এটা হচ্ছে প্রপার্টিসে গিয়ে আপনি চাইলে এখানে ব্রাউজার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, ব্রাউজার এভাবে আমরা চেঞ্জ করতে পারি। যে কোনো ব্রাউজারে চাইলে আপনি এটা ওপেন করতে পারবেন। তো আমি মাইক্রোসফট এই যে এটা রাখি, অথবা এভাবে এখানেও রাখি, সমস্যা নাই। তাইলে এটা হচ্ছে আমাদের ব্রাউজার। এবার আমি যদি এই ফাইলটাকে ক্লাস 2 ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এটা আমরা ইনস্টল করাটা গত ক্লাসে দেখেছিলাম। এটাতে যখন ওপেন করব আমরা দেখতে পাবো এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের অন্যান্য উইন্ডোগুলো আমি কেটে দিই। এটা হচ্ছে আমাদের এডিটর। আর ফাইলে ডাবল ক্লিক করলে এটা ব্রাউজারে শো হয়। এটা হচ্ছে আমাদের ব্রাউজার। আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারটা একেবারে খালি। এখানে ক্লাস 02.html এটাতে আসছে। এই জিনিসটা আমরা চেঞ্জ করব। এই জন্য আমি ফার্স্টে এই এডিটরের মধ্যে আমাদের যে মেইন কোডগুলো আছে, স্ট্রাকচার গুলো আছে, সেগুলো একটু লিখে ফেলবো। এগুলো লেখার জন্য প্রথমে যেটা বলছিলাম যে একটা ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে এভাবে ডক টাইপ এইচটিএমএল। এই জিনিসটা হচ্ছে ডিক্লারেশন। এটা হচ্ছে HTML5 এর ডিক্লারেশন। HTML5 নিয়ে কাজ করছি আমরা, এটার জন্য বলতেছি ডক টাইপ HTML। এরপরে আমরা একটা দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে চারটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এখানে লিখবো HTML। একইভাবে এখানে লিখবো একটা স্ল্যাশ দিয়ে HTML। তাহলে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের প্রথম কোড। এটা একটু নিচের দিকে নামাবো। এর ভিতরে আমরা একটু ডানে করে
আরো দুইটা কোড লিখবো। একটা হচ্ছে হেড, হেডের ক্লোজিংটা করব। একইভাবে আমরা এখানে বডি করব, বডি অর্থাৎ আমাদের ব্রাউজারের পেজকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে হেড। তাহলে দুইটারও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। এই হেড ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে আমি একটু নিচে নামাবো, ইন্টার প্রেস করে কিবোর্ড থেকে। এখানে আমি একটা টাইটেল ট্যাগ দিব। এগুলো হচ্ছে আমাদের মৌলিক ট্যাগ। টাইটেল, টাইটেল, এটাকে ক্লোজিং করব TITLE। তাহলে এটা একটু নিচে নামাই। আচ্ছা, এটা একটু আর একটু জুম করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাহলে এই যে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ আছে, টাইটেলের মধ্যে আমরা কি করব, আমাদের ব্রাউজারে যেটা আমরা ফাইলটা ওপেন করেছি class02.html, এই নামটা চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে লিখে দিই W3 স্কুল, W3 প্রোগ্রামিং স্কুল, এতটুকু লিখে দিলাম। তাইলে আমি এখন ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিব, রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল আর দিয়ে কিবোর্ড থেকে রিলোড দিবেন। তাহলে দেখতে পাবেন যে W3 প্রোগ্রামিং স্কুল, এটা কিন্তু এটা হেডের মধ্যে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ দিয়ে আমরা লিখে থাকি। হ্যাঁ, এবার আমরা এখানে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে যাবতীয় কোডগুলো আমরা করব, সবগুলো হচ্ছে বডির মধ্যে। তাহলে গতকাল আমরা দুইটা কোড দেখেছি, একটা হচ্ছে বি ট্যাগ, বি কে আমরা ক্লোজ করব। এই বি এর মাঝখানে যদি আপনি কোনো একটা লেখা লিখেন, স্কুল বাংলাদেশ, এই লেখাটা বোল্ড আকারে আসবে। আমি যদি সেভ করি, প্রত্যেকটা বার কিন্তু প্রতিটা লাইন লেখার পর পরে কিন্তু সেভ করবেন আপনারা কন্ট্রোল এস দিয়ে। এবার আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিলোড দিব। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে আসছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটা এখানে আসছে, এটা হচ্ছে বোল্ড আকারে আসছে। তাহলে আমি যদি এই লাইনে কার্সর রাখি, বি ট্যাগের মধ্যে কার্সর রেখে যদি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি, ABCD, ঠিক আছে, দেখবেন নিচে আরেকটা লাইন কপি হবে। এটা হচ্ছে কিবোর্ড থেকে করবেন, ঠিক আছে। তাহলে কপি হবে। আপনি চাইলে এখানে একটা কার্সর রেখে শিফট ধরবেন, কিবোর্ড থেকে শিফট ধরে যেখানে ক্লিক করবেন ততটুকু ব্লক হয়ে যাবে। কন্ট্রোল সি দিবেন, এটা কপি হবে। আবার এখানে কার্সরটা রাখবেন, যেখানে কার্সরটা রেখে কন্ট্রোল ভি দিবেন, তাহলে এটা পেস্ট হবে। এভাবেও করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে নরমালি কপি করবেন, পেস্ট করবেন। এবার আসেন এখানে আমরা বি ট্যাগের একই কাজ আমরা যেটা করব স্ট্রং ট্যাগ দিয়ে। দেখেন স্ট্রং, STRONG, স্ট্রং, এই স্ট্রং ট্যাগকে আমরা এখানে কি করব, ক্লোজ করব। ক্লোজ ট্যাগের সাথে অবশ্যই স্ল্যাশটা থাকতে হবে। তাইলে এখন আমরা যদি রিলোড দিই, এখানে গিয়ে দেখবেন তিনটা আসবে, তিনটা। এখন তিনটা লাইন আমরা একটা জিনিস দেখেন, এখানে এখানে কি নিচে নিচে লিখেছি আমরা লাইনগুলা, কিন্তু এখানে কি হলো, এখানে পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কি, ব্রাউজার আসলে কিছুই বুঝে না, সবকিছু আমাদেরকে বলে দিতে হবে, সবকিছু। এই যে মোটা করবে এটা বলছি, হ্যাঁ, এই যে এখানে এটা টাইটেল দিয়ে বলছি যে তুমি কোথায় শো হও, তুমি এই যে এখানে গিয়ে হেডিং এর মধ্যে শো হও, সেটা বলেছি কি দিয়ে, হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগ দিয়ে। একইভাবে প্রত্যেকটা জিনিস এভাবে বলে দিতে হবে। তো বলার জন্য আমরা আস্তে আস্তে শিখবো কোন জিনিসটা কিভাবে আমরা বলবো। তো এখন এই যে আমরা যে কিন্তু এখানে নিচে নিচে লিখেছি, নিচে নিচে লিখলে কিন্তু এটা ব্রাউজার তো বুঝতেছে না, নিচে নিচে পাশাপাশি নিয়ে আসছে। তাহলে তাকে কি করতে হবে, নিচে নামাইতে হবে, একটা লাইনের পরে পরে বলতে হবে। বলার জন্য তার আগে একটা কথা বলি, আমরা এই যে ট্যাগ গুলো নিয়ে কাজ করতেছি, এই যে ট্যাগ গুলো নিয়ে কাজ করতেছি সেগুলো দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার ট্যাগ, মনে রাখবেন জাস্ট। আর একটা হচ্ছে এমটি ট্যাগ। দুই ধরনের ট্যাগ আছে। এখন এই কন্টেইনার ট্যাগ কোনগুলো, কন্টেইনার ট্যাগ হচ্ছে এতক্ষণ যে ট্যাগ গুলো লিখছি সবগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেটাতে আপনি একটাতে ক্লিক করলে এভাবে দুটো ট্যাগ দেখা যায়, বা দুটো ট্যাগ লিখতে হয়, একটা ওপেনিং একটা ক্লোজিং। এই
প্রত্যেকটা ওপেনিং এবং ক্লোজিং সহকারে যে ট্যাগ গুলো আমরা লিখি, মানে জোড়ায় জোড়ায় যে ট্যাগ গুলো লিখি, প্রত্যেকটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কেন? কন্টেন্ট, এই দেখেন এটা একটা ট্যাগ বি ট্যাগ, বি ট্যাগের মাঝখানে আমরা লিখছি এই লেখাটা যেটা লিখছি এটা একটা কন্টেন্ট, মানে বি এর মাঝখানে একটা কন্টেন্ট আছে। কন্টেইনার মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ এই ট্যাগে কোনো না কোনো কন্টেন্টকে ধারণ করে। তার মানে এটার মাঝখানে লেখালেখি থাকতে পারে, পিকচার থাকতে পারে, অনেক কিছু, অনেকগুলো ট্যাগও থাকতে পারে। অর্থাৎ এই ট্যাগগুলো মাঝখানে অনেক কিছু ধারণ করবে, এটার মানে হচ্ছে কন্টেইনার ট্যাগ। ঠিক আছে? এবং এটার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আছে। আর এমটি ট্যাগটা কি? এমটি ট্যাগটা হচ্ছে এভাবে লেখালেখি বা মাঝখানে কোনো কিছু ধারণ করে না, একটাই ট্যাগ থাকে, একটাই, কোনো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে কিভাবে ধরেন এই জিনিসটা কিভাবে লিখবো? এটা ধরেন এরকম একটা ট্যাগ আছে বিআর ট্যাগ, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, বিআর, এটা এটা একটা কি ট্যাগ? এটা একটা এমটি ট্যাগ। এখন কথা হচ্ছে এটা একটাই ট্যাগ থাকবে, তাহলে এটা ওপেনিং ট্যাগ না ক্লোজিং ট্যাগ? এটা আসলে ওপেনিং ট্যাগ না ক্লোজিং ট্যাগ না, এটা হচ্ছে এমটি ট্যাগ। মানে এরকম শুরু একটা শেষে একটা মাঝখানে অনেক কিছু লেখালেখি বা অনেকগুলো কোড থাকবে এরকম তো না, এটা একটাই ট্যাগ। এই জিনিসটাকে বলা হয় এমটি ট্যাগ। তবে এটা দেখতে হচ্ছে ক্লোজিং ট্যাগের মতো। তাহলে ক্লোজিং ট্যাগটা কেমন? দেখেন, এটা ক্লোজিং ট্যাগটা হচ্ছে অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ থাকে, এটা দেখতে ক্লোজিং এর মতো, হুবহু ক্লোজিং এর মতো হবে না। আমি যদি এখানে স্ল্যাশ দিই, দেখেন এটা এইভাবে কালারটা আসে নাই। স্ল্যাশটা যদি কেটে আপনি যদি শেষে গিয়ে অ্যাঙ্গেলের আগে দেন, দেখবেন এখন কালারটা চলে আসছে, একটা ট্যাগেই কালার চলে আসছে। কিন্তু আপনি যদি নর্মালি এই বি ট্যাগকে যদি শুধুমাত্র ক্লোজিং ট্যাগ লিখতে যান, সেখানে কিন্তু কালারটা আসবে না, ওপেনিং ট্যাগ লাগবে, অথবা ওপেনিং ট্যাগ লিখলে ক্লোজিং ট্যাগ লাগবে, নাহলে কালার আসবে না। কিন্তু এখানে দেখেন একটাতেই কালার চলে আসছে, তার মানে এটা পরিপূর্ণ ট্যাগ। অর্থাৎ এই ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, এটার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নাই, দেখতে ক্লোজিং ট্যাগের মতো একটাই ট্যাগ থাকে, এটাকে বলা হয় এমটি ট্যাগ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ধরনের ট্যাগ আছে এইচটিএমএল এর মধ্যে, ধরেন 10-12টা মতো আছে, বেশি নাই। বাকি সবগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। এই 8-10টা ট্যাগ আছে যেগুলা এমটি ট্যাগ। এখন এটার কাজ কি? এমটি ট্যাগ গুলোর এক এক ধরনের কাজ আছে। এটার কাজ হচ্ছে, দেখেন এই লাইন, এই লাইন, এই লাইন, তিনটা লাইন আমরা লিখেছি নিচে নিচে, বাট এখানে কি আসছে? পাশাপাশি আসছে। আমরা যদি কোনো একটা লাইনের শেষে গিয়ে এই বি আর কে এখান থেকে কাট করে এখানে দিই, পেস্ট করে দিই, অথবা আপনি এখানে লিখতে পারেন, সমস্যা নাই, এখানে আপনি লিখতে পারেন, বি আরটা লিখে দিবেন এইভাবে। কিভাবে? আমি কেটে আবার লিখতেছি, দেখেন দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, অ্যাঙ্গেলের ভিতরে বি আর স্ল্যাশ, ঠিক আছে? তাহলে এটা লিখে দিলাম, সেভ দিলাম। এখন দেখেন আমি যদি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, দেখবেন এই জিনিসটা আমি একটু কেটে দিই, কন্টেইনার এবং এমটি ট্যাগ, এটা আমাদের এখন লাগতেছে না, আশা করি বুঝে গেছেন। এখন দেখেন আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তখন দেখবেন এই যে প্রথম যে লাইন, এই লাইনটা পাশে আর কিছু নাই, এরপরের লাইনগুলো নিচে নেমে গেছে। এখন যেহেতু আরো দুইটা লাইন আছে, দুইটা লাইন পাশাপাশি আসছে, তাহলে কি করতে হবে? এই বিআরটাকে কপি করে, অথবা এখানে এই লাইনের শেষেও দিতে হবে। হ্যাঁ, এই লাইনের শেষেও দিতে হবে, এভাবে প্রতিটা লাইনের এভাবে শেষে দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন, এখন যদি আমি রিলোড দিই, এভাবে এটার লাইনের শেষও আছে, এটার লাইনের শেষও আছে, নিচেরটাতে নাই। নিচেরটা যদি না থাকা অবস্থায়, নিচেরটা ধরেন আমি এটাকে আই ট্যাগ করে দিই, আই ট্যাগ করে দিলাম। আই ট্যাগটা আমরা কালকে দেখছিলাম, আই ট্যাগ মানে ইটালিক। আমি যদি এখানে রিলোড দিই, নিচেরটা এভাবে বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুটোটা একই কাজ করেছে, দুটোটা কি বোল্ড, দুটোটা কিন্তু মোটা কাজ করেছে। নিচের আইটা কিন্তু বাঁকা, এই বাঁকার কাজটা আরেকটা দিয়ে করা যায়। আমি যদি এটাকে কপি করে এখানে রাখি, এই আইকে আমরা চেঞ্জ করে দিব ধরেন ইএম ট্যাগ, ইএম, ইএম কে ক্লোজ করব, এটা কন্টেইনার ট্যাগ, ইএম ট্যাগ। তাহলে ইএম কে ক্লোজ করার পরে সেভ দিলাম, সেভ দিয়ে যখন আমি ব্রাউজারে যাব, রিলোড দিব, তখন দেখবেন এরকম দুইটা কি আসছে, এটা একটা, আবার এটা একটা, দুটোটা কিন্তু বাঁকা, একই রকম হয়েছে। তার মানে আই ট্যাগের কাজ এবং ইএম ট্যাগের একই কাজ, কিন্তু এগুলো পাশাপাশি আসছে কারণ আমরা বিআরটা ইউজ করি নাই। আমি যদি এখান থেকে বিআরটা কপি করে এই আই ট্যাগের পরে বসাই, তাহলে ইএম ট্যাগটা নিচে নেমে যাবে। সেভ করতে হবে, কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে সেভ করতেছি, খেয়াল রাখবেন প্রতিটা কাজের নিচেই, মানে রিলোড দেওয়ার আগে আপনাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিতে হবে কিবোর্ড থেকে, দেখেন। তাহলে এটা নিচে নামছে। এখন একটা কাজ করি, প্রত্যেকটা লাইন কিভাবে বিআর কে আলাদা করে কপি করা ঝামেলা, এটা আমি প্রতিটা এটার নিচেও দিয়ে দিই।
তাহলে এখন দেখেন প্রতিটা লাইনের পাশে যদি শেষে যদি আপনি বিআর ট্যাগটা দেন, তাহলে কি হবে, প্রতিটা লাইন একটা নিচে একটা যাবে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের একই কাজ দেখেছি, আই ট্যাগ এবং ইএম ট্যাগের কাজ একই দেখেছি। আমি যদি এখানে একটু নিচে নামাই, ধরেন ইএম ট্যাগটা আমরা একটা বিআর ট্যাগ সহ কপি করেছি, কপি করে এই জায়গায় দিলাম। এখন এটাকে আমরা একটু চেঞ্জ করব, এখানে ধরেন ইউ ট্যাগ দিব, ইউ, জাস্ট ইউ, ইএম কে ইউ করে দিলাম, ইউ ট্যাগ কালার আসছে, তার মানে আপনার ট্যাগ ঠিক আছে। এখন ইউ ট্যাগটা কি হয় দেখেন, সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এখানে গিয়ে রিলোড দিলাম, দেখেন ইউর নিচে হচ্ছে আন্ডারলাইন আসছে। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আন্ডারলাইনের জন্য ইউ ব্যবহার করি, কন্ট্রোল ইউ দিলে কিন্তু এটা আন্ডারলাইন হয়ে যায় ব্লক করার পরে। এখানে কি করেছি, আমরা ইউ ট্যাগ দিয়েছি, তাহলে এটা আন্ডারলাইন হয়ে গেছে। এখন এই আন্ডারলাইনটা একই কাজটা আবার ভিন্নভাবেও করা যায়। কিভাবে, আমি যদি এটা কপি করে আবার পেস্ট করি, তাহলে দেখেন এটাকে আমরা ইউ কে এখন কি করব, আইএনএস, 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 আইএনএস কে আমরা ক্লোজ করব, আইএনএস। দেখবেন আইএনএস যখন একটাতে ক্লিক করলে আরেকটা সহ কালার হচ্ছে, তার মানে আপনার কোড লেখা ঠিক আছে। আচ্ছা, এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখেন আরেকটা লাইন আসছে, এটাও আন্ডারলাইন, তার মানে আইএনএস এবং ইউ ট্যাগ, এই দুইটা ট্যাগ একই কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এবার একটু নিচে নামাই, এখানে আমি আরেকটা জিনিস বলছিলাম, কপি এভাবে করলেও চলে, আপনি একটা লাইনে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলেও কি হয়, কপি হয়। সেটা কপি যেটা হয়েছে এটার আগে কার্সর রেখে ইন্টার প্রেস করবেন, এটা নিচে নেমে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই আইএনএস এর মধ্যে আমরা লিখবো ডিইএল, ডিইএল। দেখেন এগুলো প্রথম দিকের ট্যাগ, আমি কিন্তু ওই জন্য কথাগুলো একটু মানে স্লোলি এবং কথাগুলো আমি একেবারে নিউলি বলতেছি, হ্যাঁ খেয়াল করবেন। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স যখন 2-3টা ক্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমরা খুব বেশি কথাগুলো, একই কথাগুলো বারবার বলবো না। এখন কিন্তু একই কথাগুলো আমি বারবার বলতেছি, কেন জানেন, কারণ হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে আপনার এটা মাথায় থাকবে না এগুলো। এই যে সেভ করার কথা, এই যে রিলোড দেওয়ার কথা, হ্যাঁ এই যে কপি করার কথা, এগুলো কেন বারবার বলতেছি, এগুলো প্রথম দিকে আপনাকে বারবার বললে আপনার মাথায় যেন এগুলো বসে যায়। আচ্ছা, তাহলে আমরা ডেল দিয়েছি, ডিইএল, এই ডেল। এবার আমরা এখানে গিয়ে রিলোড দিয়ে দেখি, দেখেন এটা হচ্ছে লেখার মাঝ বরাবর কাটা আসছে। আমরা অনেক সময় দেখি পুরাতন একটা প্রাইস, বিভিন্ন ওয়েবসাইটে দেখি পুরাতন প্রাইসটা কাটা, নতুন একটা প্রাইস পাশে লেখা আছে, এই যে কাটা, এটা হচ্ছে এইভাবে কেটে দিয়েছে। আমি যদি এখানে ধরেন আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন 2005 টাকা, এই যে এটা মনে করেন টিকে, ঠিক আছে, এটা একটা ধরেন টাকা, এভাবে দিলাম। আচ্ছা, এই টাকাটা আমি ধরেন বললাম যে এটা কি হলো, মানে এটা পুরাতন ব্যালেন্স, পুরাতন অ্যামাউন্ট, এটা কাটা যাবে, দেখেন এটা কাটা। তাহলে এর পাশে আমরা কি করলাম, ধরেন এর পাশে ডেলের বাহিরে আমরা একটা অন্য একটা ট্যাগ দিলাম, ধরেন বি ট্যাগ, ঠিক আছে, বি ট্যাগ। কাজগুলো কেমন হয় দেখেন, বি ট্যাগ, আমরা বি কে ক্লোজ করব, তাহলে বি এর মাঝখানে ধরেন আমরা লিখে দেবো যে অর্থাৎ 2005 টাকাটা আগে ছিল, এখন ধরেন এটা 1500 টাকায় আমরা দিচ্ছি। এরকম আমরা অনেক সময় কি দেখি, অনেক সময় ওয়েবসাইটে দেখি না। তাহলে দেখেন এখন, এখন যদি আমি সেভ দিয়ে, এই যে বি ট্যাগের মাঝখানে 1500 টাকাটা লিখে দিয়েছি, পাশে এটা এটা ডিএলআর টা আছে, আমি যখন সেভ দিই দেখেন এই যে এটা কাটা গেছে, হ্যাঁ, আর এটা আসছে, এটা কাটা ছাড়া আসছে। আপনি যদি টাকার মধ্যে কাটাটা দিতে না চান, জাস্ট কি করবেন, টাকাটা বাইরে করে দিবেন, ঠিক আছে, টাকাটা এখানে আসবে, ধরেন এখানে বাইরে দেন, বাইরে দিলেও আপনি টেক্সচার আমরা লিখবো না, আমি জাস্ট এমনি নর্মালি দেখাচ্ছি, কাজ আপনি সামনে করতে গেলে বুঝবেন। এটা তো আমি আসলে কাজ করতেছি না, জাস্ট দেখাচ্ছি, আমরা টেক্সচারে কোনো কিছু লিখবো না। দেখেন টাকাটা কাটাটা চলে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো। আমি একটু এটাতে বাদ দিয়ে আমি আগার লাইনে চলে যাই, এত ঝামেলায় থাকার দরকার নেই। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন যে মাছ বরাবর লেখার জন্য এখন এই কাটাটা আমি 3টা কপি করব। দেখেন কন্ট্রোল ডি দিয়ে একটা লাইনে থাকা অবস্থায় 3বার, 2বার কন্ট্রোল ডি দিয়েছি, 3 লাইন হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা শুধু এস দিয়েও করতে পারি, শুধু এস ট্যাগ, দেখেন এই এস ট্যাগের ক্লোজিং করতে হবে কিন্তু আপনার, নাহলে এসটা শুদ্ধ হবে না। এই যে আসলো। এখন একই কাজটা আমরা স্ট্রাইক ট্যাগ দিয়ে করতে পারি, স্ট্রাইক, স্ট্রাইক, এই স্ট্রাইকটা এখানেও আপনি এটাও কি করবেন, ক্লোজে লিখবেন, ক্লোজিং ট্যাগে লিখবেন স্ট্রাইক, স্ট্রাইক। এই দেখেন এখানে স্ট্রাইক ট্যাগ এবং এস ট্যাগ এবং ডেল ট্যাগ, 3টা ট্যাগের কাজ হবে কি দেখেন, আমি যদি এখানে রিলোড দিই, 3টা ট্যাগের কাজ হচ্ছে লেখার মাঝ বরাবর কেটে দেওয়া। তাহলে জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু এখানে অলরেডি বেশ কয়েকটা ট্যাগ শিখে যাচ্ছি। বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ একই কাজ করে, মোটা হিসেবে দেখায়। আই ট্যাগ ইএম ট্যাগ কি করে, একটু বাঁকা দেখায়। ইউ ট্যাগ আইএনএস ট্যাগের কাজ কি, এটা হচ্ছে ইটালিক, লেখাটাকে বাঁকা, সরি আন্ডারলাইন হয়।
তারপর ড্যাল, এস, স্ট্রাইক, এগুলো কি কাজ করে? এগুলো হচ্ছে লেখার মাঝ বরাবর কাটা। ঠিক আছে, তারপরে কতক্ষণ হইলো? 10টা 20। আপনারা কি শুনতে পাচ্ছেন? আসলে আমার কথাগুলো কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন, নাকি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে কিন্তু একটু আওয়াজ দিবেন, কমেন্ট করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস, এবার আসি আরেকটা ট্যাগ নিয়ে, তারপর বলি একটা জিনিসের কথা। এখানে আমরা আরেকটা ট্যাগ নিয়ে আজকে কথা বলবো। ধরেন H1, H1 নামের একটা ট্যাগ আছে, H1। এটাকে H1 কে ক্লোজ করতে হবে। H1 কে ক্লোজ করব। ক্লোজ করার পরে ধরেন আমরা এই লেখাটা H1 এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখতে পাবেন নিচে, একটু নিচে নামাইলে, এভাবে ব্রাউজার নিচে নামাইলে পাবেন এটা কি হলো, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ অনেক বড় হয়ে আসছে। কারণ আমরা আসলে 500% কিসে আছি, 300% জমে আছি এটা। কিন্তু এরপরও এটা যদি আপনি 100%ও রাখেন, এরপরেও কিন্তু এটা অনেক বড়। দেখেন এখন কিন্তু এটা নর্মাল ব্রাউজারের আকারটা, এখনো কিন্তু এটা অনেক বড়, দেখতে পাচ্ছেন? তো এটা অনেক বড় মানে কি, অর্থাৎ এই যে H1 এর কাজ হচ্ছে অনেক বড় আকারের ফন্ট হিসেবে দেখানো, অনেক বড় আকারের ফন্ট। ঠিক আছে, এটা সবচেয়ে বড় একটা ফন্ট দেখানো। আপনি জুম করে দেখায় আমরা আমাদের কাজগুলো যেন ক্লিয়ারলি বুঝতে পারি সবাই। আচ্ছা, এটা হচ্ছে H1 এর মধ্যে যেটা লিখেছি। এখন আপনি যদি এটা একটু নিচে নামান, কন্ট্রোল দিয়ে ডি দিয়ে, এভাবে 6টা করবো আমরা, 4টা 5টা 6টা, 6টা করে দ্বিতীয়টাকে আমরা দেখেন 2 করে দিলাম, 2 এর ক্লোজিং করলাম। ঠিক আছে, তৃতীয়টাকে কি করে দিলাম, 3 করে দিলাম, 3 এর ক্লোজিং করলাম। এভাবে প্রত্যেকটাকে আমরা 4, এরপর একটা হচ্ছে 5, এরপর একটা হচ্ছে 6। এটা হচ্ছে ফন্টের একটা সাইজ ধরতে পারেন আপনারা। এই ফন্ট সাইজটা আচ্ছা 6, এটা হচ্ছে 6, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে এখন দেখেন 1 2 3 4 5 6, এই 6টা সাইজে H1 দিয়ে আপনারা লিখতে পারেন। অর্থাৎ H1টা কত বড় হবে, H2 কত বড় হবে, 3 কত বড় হবে। হ্যাঁ, এখন যদি আমি সেভ করে রিলোড দিই, আপনারা দেখতে পাবেন। দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে H1, আর এটা হচ্ছে কি H2, H3, H4, H5, এভাবে ছোট হয়ে আসছে নিচের দিকে। সবগুলোই কিন্তু বোল্ড, সবগুলোই কিন্তু কি বোল্ড। বাট এখানে যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় এটা, এরপরে এটা ছোট, এরপরে এটা ছোট। আমরা সাধারণত হিডিং এর ক্ষেত্রে H2 অথবা H3, এই দুইটা হিডিং আমরা বেশি ব্যবহার করে থাকি। অনেক সময় H1 ও আপনার লাগতে পারে। এগুলো হচ্ছে কোন প্যারাগ্রাফ লিখলেন, প্যারাগ্রাফের উপরে আপনি একটা হিডিং লিখলেন। হ্যাঁ, এই যে হিডিং এর জন্য এই H1 থেকে H6 পর্যন্ত কি হয়, ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন হিডিং তো লিখলেন, হিডিং এর পরে আপনি যদি বড় একটা প্যারা লিখতে চান, তাহলে কি করবেন, তখন হচ্ছে প্যারাগ্রাফ, তখন হচ্ছে পি, পি টেক। এভাবে পি টেক কে কোন শুধু পি, পি দিবেন। পি দেওয়ার পরে, পি কে ক্লোজ করবেন, ক্লোজ করবেন। ক্লোজ করার মধ্যে ধরেন একটা প্যারাগ্রাফ লিখবেন। আমি প্যারাগ্রাফ এখান থেকে ধরেন এই একটাকে বারবার কপি করে দিচ্ছি, তাহলে এটা একটা প্যারাগ্রাফ মতো হবে। ঠিক আছে, এটাকে বারবার একটা কপি করে দিলাম, এটা কি হলো, একটা প্যারাগ্রাফের মতো হইলো। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন এটা একটা প্যারাগ্রাফের মতো হয়েছে। আপনি উপরে, এখানের উপরে যদি আমি ধরেন এটা কি কোনো একটা প্যারাগ্রাফ, আমি H2 কে নিয়ে আসেন, এখান থেকে H2 কে কপি করে আমি এই জায়গায় বসাই দিই আবার। তাহলে এই জায়গায় ধরেন আমি এটাকে একটা ধরেন বললাম এটা ফ্লাড ইন বাংলাদেশ, ফ্লাড ইন বাংলাদেশ, এটা ধরেন একটা হিডিং আমাদের। তাহলে নিচেরটা হচ্ছে একটা প্যারা, প্যারাটা কিসের মধ্যে থাকবে, পি ট্যাগের মাঝখানে থাকবে। আর এটা হিডিংটা H2, H3, যেটা লাগে আপনার সেটা ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি রিলোড দিই, দেখতে পাবেন এটা একটা হিডিং আকার আসছে। এটা কি একটা প্যারা, পুরোটা একটা প্যারা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা কিন্তু বাম পাশে আসছে, এটা চাইলে আপনি মাঝখানে আনতে পারেন। এগুলো আমরা আরো পরে শিখবো আস্তে আস্তে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই যে বড় একটা প্যারা লিখছি, আমার এই উইন্ডোতে দেখা যাচ্ছে না। অনেকের কিন্তু প্র্যাকটিস করতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। দেখবেন এটা এদিকে নিচে ডানে চলে গেছে। আমি জিনিসটা দেখাই, এটা যদি এইভাবে হয়, দেখেন কিভাবে হবে, এই যেভাবে চলে গেছে এটা। এখন এই যে পিটেকটার পাশে এক লাইনে অনেক চলে গেছে। আমি যখন করছি এখানে, যখন মানে ইন্টারপেস্ট করি নাই আর কি। হ্যাঁ, ইন্টারপেস্ট না করলে লাইনটা ডান দিকে অনেক দূরে চলে গেছে। তাহলে এটা আমাদের কাজ করা ঝামেলা। এটা যেন একই লাইনে থাকা অবস্থায় যেন নিচের দিকে আসে। আমরা কিন্তু এভাবে ইন্টার করে লাইনকে ব্রেক করি নাই।
ব্রেক না করার পরেও কিন্তু আহ, না করার কারণে কিন্তু এটা অনেক দিকে চলে গেছে, বাট ব্রেক না করার পরেও এটা নিচের দিকে থাকবে, মানে আমার উইন্ডোটার যেখানে যতটুকু দেখা যাচ্ছে এর ভিতরেই থাকবে। এটা যদি করতে যান আপনাদের এটা সমস্যা হইতে পারে, পাঁচটার দিকে এটা নাও থাকতে পারে। তখন যেটা করবেন, এখানে এডিটরের মধ্যে ভিউ একটা অপশন আছে, সেটাতে যাবেন। যাওয়ার পরে দেখবেন ওয়ার্ড র্যাপ নামের একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। তখন এই পি থেকে শুরু করে পি এর শেষ পর্যন্ত এটা কিন্তু একই লাইনে আছে, একই লাইনে। হ্যাঁ, মাঝখানে কটা কাটা নাই কিন্তু, একই লাইনে আছে, বাট এটা আপনার উইন্ডো যতটুকু এর মধ্যেই শু হচ্ছে। এটা কাজের সুবিধাতে এটা করতে হয়, এটা করবেন। আচ্ছা, এখানে তাইলে আমরা অলরেডি বেশ কয়েকটা ট্যাগ অলরেডি আজকে আলোচনা করে ফেলেছি, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আজকে আর বেশি বলবো না, একটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে বলে দিই আপনাদেরকে। আমরা দুই ধরনের ট্যাগ নিয়ে কাজ করেছিলাম, একটা হচ্ছে বিআর ট্যাগ দেখছিলাম, যেটা হচ্ছে এমটি ট্যাগ, আর সবগুলো হচ্ছে কি ট্যাগ, সবগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখানে আরেকটা জিনিস দেখেন, ট্যাগে আরো অনেক ধরনের প্রকার আছে। এখানে আমি এই ট্যাগ গুলোকে বি ট্যাগ থেকে শুরু করে এই যে স্ট্রাইক ট্যাগ পর্যন্ত সবগুলোকে বিআর দেওয়ার কারণে এগুলো নিচে নিচে আসছে, দেখছেন নিচে নিচে আসছে। কিন্তু ঘটনা হইলো H1 থেকে শুরু করে পি পর্যন্ত এগুলো কিন্তু নিচে নিচে এমনিতেই চলে আসছে, এগুলো কিন্তু পাশে আসে নাই। বাট H1 এর গুলোতে এগুলোর নিচে পাশে কিন্তু বিআর নাই। তাহলে বিআর ট্যাগ দেওয়া ছাড়াও কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে কি, নিচে নিচে আসছে। আমি নিচে নিচে লিখছি, নিচে নিচে আসছে। এই লাইনটা পুরোটাই একই লাইনে, এটা কিন্তু এটা নিচে এটা আসছে। দেখেন, এটাকে জুমে ক্লিক করে রয়েছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু নিচে নিচে আসছে। তাহলে এটার মানে কি? এটার মানে হলো এই ট্যাগ গুলো, উপরের ট্যাগ গুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ইনলাইন ট্যাগ। ইনলাইন, হ্যাঁ, অনেক প্রকারের ট্যাগ আছে বললাম না। সবগুলো এটা ইয়ার ক্ষেত্রে আপনার মানে ধারণ করার ক্ষেত্রে যে দুই প্রকার বলছিলাম, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। আবার এদিকে আরেকদিকে আবার কি আছে, ইনলাইন ট্যাগ আছে, আর কতগুলো ব্লক ট্যাগ আছে। ব্লক ট্যাগ এই যে H1 থেকে H6 এবং পি ট্যাগ, এই দুটা গুলো হচ্ছে ব্লক ট্যাগ। হ্যাঁ, ব্লক ট্যাগ বলতে যেগুলোর সাথে এই যে বিআরটা ওটু আছে, বিআরটা ওটু দেওয়া আছে এবং মার্জিন প্যাডিং আছে, জিনিসগুলো আমরা সিএসসি গেলে বুঝবো, এগুলো এখন বোঝার দরকার নেই। জাস্ট এতটুকু মনে রাখলে হবে, এগুলোর সাথে বিআরটা আছে বা আরো কিছু আছে। হ্যাঁ, আরো কিছু কাজ একসাথে আছে, বাট এগুলোর সাথে নাই, শুধু একটাই কাজ আছে এখানে, বি কে শুধু মোটা করাটা বোঝায়। বি ট্যাগ দিয়ে শুধু মোটা করাটা হয়, আর কিছু হয় না। বাট H1 দিয়ে কি হয়, H1 দিয়ে একটা ফন্টের একটা সাইজও হয়, আবার সেটা বিআর এর কাজটাও করে ফেলে। ঠিক আছে, পি ট্যাগও একই কাজ, বিআর এর কাজটাও করে ফেলে। এই যে এগুলো আসলে এগুলোকে ব্লক ট্যাগ বলে, আর বাকি যে কাজটা মানে বিআর এর কাজটা যারা করতে পারে না সেগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ বলে। তো আমরা এগুলো পরে আস্তে আস্তে বুঝবো, জাস্ট ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো টেক নিয়ে আলোচনা করেছি। আপনারা যেটা করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু দেখলে মনে হচ্ছে খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ, বাট এগুলো প্র্যাকটিসের বিষয়। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু জমে গেলে, যখন ক্লাস জমে যাবে তখন কিন্তু আপনার মানে প্র্যাকটিসটা আপনি করে আপনি মানে কোলে আসতে পারবেন না। তখন যেটা হবে, আপনি পিছিয়ে পড়ে যাবেন। ঠিক আছে, সেজন্য ডেইলির ক্লাস ডেইলি প্র্যাকটিস করে ফেলবেন, তখন আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, লেখালেখির মধ্যে হাত ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই লেখাগুলো কিভাবে সহজে লিখতে হয় আমরা 8-10টা ক্লাস করার পরে আমি সহজে কিভাবে লিখতে হয় সেই সিস্টেমটা দেখাবো। এখন আপাতত একটু একটু লিখে লিখে কষ্ট করে লিখবেন, ঠিক আছে? সমস্যা নেই, যখন অনেকগুলো কোড লিখতে হবে তখন কিন্তু এভাবে আমাদের লিখতে হবে না, তখন জাস্ট একটা ক্লিকে এরকম পুরো লাইন চলে আসবে, সমস্যা নেই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সোমবার ইনশাল্লাহ দেখা হবে আবার। সোমবার আপনাদের 10টায় ক্লাস হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং প্রথম ক্লাস এবং আজকের ক্লাস, দুইটা ক্লাস অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে সামনে আগাইতে পারবেন না। আমি বারবার বলতেছি, এগুলো আপনি দেখে মনে হতে পারে আপনি পারবেন, বাট প্র্যাকটিস না করলে এগুলো প্রবলেম থেকে যাবে, প্রবলেম ফেস করতে পারবেন না। প্রোগ্রামিং জিনিসটা এমন একটা বিষয়, আপনাকে প্রতিনিয়ত প্রবলেমে পড়তে হবে। প্রবলেমে পড়লে আপনি শিখতে পারবেন, প্রবলেম না পড়লে আপনি শিখতে পারবেন না। আমরা এত কিছু, এতগুলো কোড, এত প্রোগ্রামিং এর মানে এতগুলো ল্যাঙ্গুয়েজ শেখার পরেও এখনো একটা কাজ করতে গেলে দেখা যায় যে আমরা মানে একটা লাইন অনেকবার লিখতে হয়, কারণ সেটা যখন আমরা আউটপুট দেখি, মানে ইচ্ছা মতো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে না। ঠিক আছে, কোডগুলো করার পরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, তখন আমরা কোডগুলো আবার চেঞ্জ করি, আবার করি, এভাবে দুই একবার করার পর আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে। তো এগুলো আসলে জটিল কাজের ক্ষেত্রে বললাম, কিন্তু কথা হচ্ছে প্রবলেমে পড়তে হবে। প্রবলেমে পড়লে আপনি শিখতে পারবেন। এখন যদি আপনি এই কাজগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, সেটা গ্রুপে পোস্ট করবেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।